শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ আর কোথায় গেল মিজানুর সব? হ্যাঁ স্যার আছি তো। মৌমিতা আজকে প্রথম দিন? হ্যাঁ স্যার। আজকে প্রথম দিন? হ্যাঁ স্যার। হ্যাঁ না না সেটা বুঝতে পারছি না আমি। হ্যাঁ। ও, আগে টেট ক্লাস কোনোদিন করনি? না স্যার, করেছি। কবে করলে? এর আগের বারে 23 সালের শেষের দিকে কোচিং নিয়েছিলাম। ওটুতে? হ্যাঁ। অনলাইনে না অফলাইনে? অনলাইনে। ও, তা আমাকে চেনো? হ্যাঁ স্যার। ভালো আছেন স্যার? ভালো তো আছি, তুমি আমায় চেনো তো? হ্যাঁ স্যার, ক্লাস করেছি আমি। হ্যাঁ। হুম, দাঁড়াও একটু অপেক্ষা করি। পার্থকুমার চলে এসছে। গতদিন যাদেরকে বলেছিলাম গেস্ট তারা আসেনি। স্যার তারা এখনো গেস্ট আছে, তারা হোস্ট হতে পারেনি। হ্যাঁ দেখেছো তো, মুখ দিয়ে বেরিয়ে যায় কেমন কথা আমার। কঠিন কাজ নিজেকে ঠিক রাখা, খুব কঠিন কাজ। এই যে রেগুলার ক্লাস করব এবং নিজের পড়াশোনাটা ঠিকঠাক সিরিয়াসলি চালিয়ে যাব, এটা মেনটেন করা খুব কঠিন কাজ, সোজা না। মানে আমি ঠিক টাইমে ক্লাস করব, ঠিক টাইমে ঠিক কাজটা করব, অভ্যাস করব, এইটুকু মেনটেন করা খুব কঠিন কাজ। স্যার এখন তো ক্লাস কিছুই হয়নি, সেই 12টা। সে সময় তো, সে সময় হলো তো এসব এদের খোঁজই পাওয়া যেত না। 12টা বেজে গেছে, কতজন 99 জন 100 জন সব ক্লাস করছে, 75 জন 80 জন 85 জন। হ্যাঁ, পুরো সব হ্যাঁ স্যার, সব প্রায় 100 কাছাকাছি সবসময় মানুষজন থাকতো। 100-র কাছাকাছি মানুষজন অনলাইনে, পুরো সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তারপরেও স্যার একটা জিনিস কি, কেউ কোনোদিন বলতো না যে টায়ার্ড বা হ্যাঁ ক্লাস সেটা সম্বন্ধে বলতো কোনো না, অভিযোগ। হ্যাঁ সেটা বলতো না, এটা আমার বাড়তি পাওনা একটা, কপাল ভালো তাই। স্যার আমি নিজে এখন তো ক্লাসগুলো মিস করি। ওগুলো তো হ্যাঁ সেই, ওই সময়টা এলে আবার হয়তো পাবো আপনাকে সেভাবে। হ্যাঁ ওই সময় তো আবার আবার একটা বিজ্ঞাপন বেরোলে দেখবে আবার সেই ঝড়ের গতিতে সেই সব আবার শুরু হয়ে গেছে, রাত জেগে জেগে সব কাজ। এবার সেই রাত জেগে কাজ আর এই সময় যে স্মুথলি কাজ, এই দুটো কাজের মধ্যে তফাৎ আছে। এই স্যার সময়ের ওই কাজ, কারণেই, হ্যাঁ ওই কারণেই স্যার এখন থেকেই প্রস্তুতিটা হ্যাঁ শুরু করলাম, যে স্যারদেরকে পেলে মানে স্যার যতটা সাবজেক্ট রেডি হয়ে থাকে হ্যাঁ ততটাই ভালো। ততটাই ভালো। এই সময় কি হয়, সাবজেক্ট গুলো খুঁটিয়ে খুঁটিয়ে স্মুথলি এগোনো যায়। কিন্তু ওই হ্যাঁ স্যার সময় কি, একদম তাই। ওই সময় কি হয়, ধর তক্তা মার পেরে করে নিও, অমুক তমুক এসা করো ওটা করো, কারণ তখন সবাইকেই ছুটতে হচ্ছে, এ হচ্ছে কেস। হ্যাঁ তখন তো স্যার আপনাকে সেই মানে ক্লাস ওয়াইজ এতগুলো চ্যাপ্টার, হ্যাঁ মানে আমি কারোকে দুদিনের বেশি দিতে পারবো না, এরকম একটা মানে আপনার মেন্টাল প্রিপারেশন থাকে। হ্যাঁ তার হ্যাঁ বেশি আর এগোনো যায় না, এরকম হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, চলো শুরু করি, বসে থাকা যাবে না। আচ্ছা, আজকে আমরা একদিন আমরা মোটামুটি চাইল্ড সাইকোলজি নিয়ে অনেকদিনই আমাদের গেছে, আহ বাংলাটা নিয়ে একদিনের জন্য আমাদের হয়ে ওঠেনি। এইবার আজকে আমরা এবার বাংলা নিয়ে
আমরা একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করি। মৌমিতা, আমার কথা শুনতে পাচ্ছ ঠিক করে? হ্যাঁ স্যার। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার চাইল্ড সাইকোলজি এবং পেডাগজিতে যে বিষয়গুলো থাকে সব সাবজেক্টের মধ্যেই সেই বিষয়গুলো কম বেশি নানা রকম ভাবে থাকে। পেডাগজি চ্যাপ্টারটা সাইকোলজিতেও রয়েছে, বাংলাতেও আছে। এই যে পেডাগজি বা পেডাগগি আমরা বলি টপিকটা, পেডাগজি বা পেডাগজি যাই হোক, এক একজন এক এক রকম ভাবে বলে। আমরা সেটা শুরু করি, সেটাকে শুরু করি। এইবার আমি যদি ইংরেজিতে শব্দটা লিখি, আমি লিখব পেডাগজি। এখন লিখলাম। এইবার এটার আক্ষরিক অর্থ দা মেথড অফ টিচিং। মেথড অফ টিচিং অন্যভাবে বলতে গেলে আমাদের বলতে হবে হাউ টিচার্স টিচ। সেটা কি? ইন থিওরি অ্যান্ড ইন প্র্যাকটিস। প্র্যাকটিস। এই হচ্ছে বেসিক জায়গাটা। বেসিক জায়গা হচ্ছে এইটা। এটাকে মাঝখানে নিয়ে যাই, এটাকে আমি একটু ফন্টটাকে চেঞ্জ করে দিই, বড় করে দিই, বোল্ড করে দিই, ব্যাস। এইবার এইটা পেডাগজি যেটা আমি লিখলাম, এই যে পেডাগজি লিখলাম কথাটা, এইটা উৎপত্তি হয়েছে পেডাগগস। গ্রিক ওয়ার্ড থেকে। গ্রিক ওয়ার্ড আমি একটু লিখে দিই, পেইড, তারপরে এটাকে আলাদা করে দিই, এটাকে ক্যাপিটাল, এটাকে এ করে দিই, পেইড লিখলাম, তারপরে এ লিখলাম, তারপরে গো লিখলাম, তারপরে গোজ লিখলাম, আলাদা করলাম। পেইডাগগস, পেইডাগগস। এবার গ্রিকরা কি করে, গ্রিকরা ওরা ওরা কি করে, পেইড বলে, পেইডস বলে, ওরা এটাকে আবার অ্যাগোগজও বলে। এই অ্যাগোগস কথার মানে হচ্ছে লিডার। খুব বেসিক জায়গা ধরে নিতে হবে, লিডার হয়ে গেল। আর इसके बाद এই যে পেইড লিখেছিলাম, পেইড, ইয়ে হ্যায় চাইল্ড, আর এই পেইড হলো চাইল্ড, অ্যাগোগস। এটাকে যদি আমি জুড়ে দিই, যেগুলোকে আলাদা আলাদা লিখেছিলাম, অ্যাগোগস হচ্ছে গিয়ে মানে হচ্ছে লিডার। তাহলে পেইডাগগস বা পেডাগজি, এই যে গ্রিক ওয়ার্ড,
তাহলে আমার দাঁড়ালো চাইল্ড লিডার। চাইল্ড লিডার শিশুদের নেতৃত্ব দেয়, যে শিশুদের নেতা, লিড করা, নেতৃত্ব দেওয়া, লিড থেকেই এসছে লিডার। লিডার কি করে? লিডার কি করেন? এই লিডারকে, লিডার ইজ দা এডুকেটর। এই লিডার মানে পলিটিক্যাল লিডার নয়, এই লিডার মানে অন্য কোনো নেতা নয়, এই লিডার হচ্ছে এডুকেটর। এই লিডার এডুকেটর। ইনি কি করেন? ইনি বিল্ড করেন, BUILDS, builds, an educator builds, কি করেন? SKI, skills, and KNOWLEDG, knowledge building করে, স্কিলস দক্ষতা আর নলেজ বিল্ডিং করে, এগুলো সব করেন, এগুলো এদের কাজ। এবার লিডাররা দক্ষতা তৈরি করে, জ্ঞান বৃদ্ধি করে। এই যে পেডাগগি, এখানে শুধুমাত্র লেখাপড়ার পেডাগগি হয় না, সোশ্যাল পেডাগগিও হয়, সোশ্যাল পেডাগগিও হয়, কনস্ট্রাকটিভ পেডাগগিও হয়, ক্রিটিক্যাল পেডাগগিও হয়, কালচারাল রেসপন্সিভ, একটু ইংলিশ বেশি হয়ে গেল, তবুও জাননা জরুরি হয়, কালচারাল রেসপন্সিভ পেডাগগি হয়, এগুলো হয়। কেন হয়? কেন হবে? কেন? তার কারণ হচ্ছে শিশু যখন জন্ম নেয়, সে তার পরিবারে আসে, সেই পরিবার থেকে তার মধ্যে এই পেডাগজিক্যাল বিভিন্ন অ্যাপ্রোচ তৈরি হয়, সে সামাজিক হতে শেখে। সোশ্যাল ডেভেলপমেন্ট যদি না হয়, ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিকতা যদি গড়ে না ওঠে, তার যদি সামাজিকতা বোধ, মানসিকতা বোধ যদি ঠিকঠাক নিরাপদ না হয়, তাহলে কিন্তু সেই ছাত্র ডিগ্রি অর্জন করবে ঠিকই, কিন্তু যা হওয়া দরকার মানুষ হিসেবে সেটা কিন্তু হবে না। সেই জন্য সোশ্যাল পেডাগজি দরকার সেখানে, কারণ শিশুকে সেই সোসাইটির মধ্যে সে যাতে ইনসিকিওর, ভয়, ভীতি, সুরক্ষা ইত্যাদি সমস্যায় না ভোগে, তাকে সুরক্ষিত রাখতে হবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা এগুলো দিয়ে। সে ভৌগোলিক পরিবেশে বড় হবে, এগুলোকে বলা হয় সোশ্যাল পেডাগজি। সেখানে বাবা, মা, পিসি, পিসিমশাই, ঠাকুরদা, দিদা এরা সবাই লিডার, পাশের বাড়ির কাকু, পাশের বাড়ির দাদা এরা সবাই লিডার, এরা সামাজিকভাবে শিশুকে এগিয়ে নিয়ে যায়, গাইড করে নিয়ে যায়, তারাও লিডার। সেইখান থেকে যখন বাচ্চা স্কুলে পঠন পাঠনে এগোতে শুরু করে, তখন তার মধ্যে কনস্ট্রাকটিভিস্ট পেডাগজি, কারণ সেখানে ছাত্র বা ছাত্রী নিজের নলেজ রয়েছে, ডাইরেক্ট এক্সপেরিয়েন্স গ্যাদার করছে টিচারের কাছ থেকে, সেগুলোকে নিয়ে নিজের মধ্যে সমস্ত শিক্ষাগুলোকে সঞ্চিত করছে, জমা করছে, কনস্ট্রাকটিভিজম বলা হয়, আর এক্সপেরিয়েন্স গুলোকে জমা করছে। এবং বইপত্র তো তার কাছে আছেই, বইয়ের জ্ঞান বোধ বুদ্ধি থেকে সেটা থেকেও অভিজ্ঞতা নিচ্ছে, বাস্তব জীবন থেকেও অভিজ্ঞতা নিচ্ছে।
এইসব অভিজ্ঞতা তার মধ্যে দিয়ে যখন বিভিন্ন নেতৃত্বের মধ্যে দিয়ে নিজের মধ্যে যখন বোধ, জ্ঞান, চেতনা, চৈতন্য ইত্যাদি তৈরি হয়, সেই জায়গা থেকে তার মধ্যে একটা কনস্ট্রাকটিভিস্ট পেডাগজির কনসেপশন তৈরি হয়। আমাদের ছাত্রছাত্রীরা বস্তুকেন্দ্রিক জগতে সবচেয়ে দ্রুত তাড়াতাড়ি ইনভলভ হয়ে পড়ে, এক একটা বয়সে এক এক রকম বস্তুকেন্দ্রিক অ্যাডিকশন তৈরি হয়। এখনকার দিনে সবচেয়ে বেশি হচ্ছে মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেট, ভিডিও গেমস প্রচুর পরিমাণে ছেলে মেয়েদের মধ্যে চলে এসেছে। একটা বয়সে তাদের মধ্যে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, সেই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে তাকে মুক্ত করা, তাকে সঠিক পথ দেখানো, তার সঙ্গে মন খুলে কথা বলা, এগুলো ক্রিটিক্যাল পেডাগজির মধ্যে পড়ে। এরপর শিশুকে কালচারালি গাইড করতে হয়, কালচারালি, সংস্কৃতিগতভাবে তাকে গাইড করতে হয়। সেইটাকে বলা হয় আমরা কালচারালি রেসপন্সিভ পেডাগজি বলি। এইবার এই পেডাগজি, স্যার বলো। স্যার ক্রিটিক্যালটা কি বললেন একবার বলুন। ক্রিটিক্যাল বললাম, ক্রিটিক্যাল মানে হচ্ছে জটিল, সমস্যাজনক। আচ্ছা, মানে ক্রিটিক্যাল সমস্যা সিচুয়েশন আমাদের প্রত্যেকটি, ক্রিটিক্যাল পেডাগজি মানে জটিল সমস্যা থেকে তাকে গাইড করে মুক্ত করা। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। প্রত্যেকটা পেডাগজির লক্ষ্য হচ্ছে টু লিড দ্য চাইল্ড, টু লিড দ্য চাইল্ড। তাহলে পেডাগজিতে হচ্ছে হাউ টু লিড এ চাইল্ড। আপনি একটা ছাত্রছাত্রীকে নেতৃত্ব দেবেন কি করে? ছাত্রছাত্রীরা বয়স অনুযায়ী, তারা তাদের নিজেদের বয়স অনুযায়ী সমাজে এক একটা পরিস্থিতির মুখোমুখি হয়, এক এক সময় এক একটা পরিস্থিতি। সেই প্রত্যেকটি পরিস্থিতিতে তাকে পেডাগজিক্যাল গাইডেন্স দিয়ে তবে সেখান থেকে হয় সেখানে সংযুক্ত করতে হয় বা বিযুক্ত করতে হয়। সেই জন্য এই পেডাগজি শব্দটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, পেডাগজি। এই পেডাগজিটা হচ্ছে আসলে, এটা হচ্ছে CIENCE, সায়েন্স অফ টিচিং। সায়েন্স অফ টিচিং, শিক্ষণের বিজ্ঞান। টিচিং মানে শিক্ষণ, কি করে শেখাবেন তার বিজ্ঞান হচ্ছে পেডাগজি। তাই পেডাগজি কোনো চ্যাপ্টার নয়, বিশেষ কোনো চ্যাপ্টার নয়, ইট ইজ আ স্টাইল, পদ্ধতি, the process of teaching, the techniques of teaching, how to teach a child. আমার কথা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই একটা পেডাগজি শব্দ দিয়ে আমরা কতগুলো কথা শিখে গেলাম। আর্ট অফ টিচিং, পেডাগজি মানে
মেথড অফ টিচিং। ইয়েস, মেথড অফ টিচিং। করবো কাকে, কাদের, টেকনিক্স অফ টিচিং, সব এগুলো। কিন্তু সমস্ত কাজটা করতে হবে আমাদেরকে চাইল্ডদের নিয়ে। চাইল্ড, সবাই চাইল্ড, যা কাজ করতে হবে চাইল্ডদের নিয়ে। সেই জন্য যারা স্কুল সার্ভিস কমিশনের ওই 11-12-এ পড়াবার জন্য নিজেকে রেডি করছে, তারা কিন্তু টেট পরীক্ষা বসবে। তাদের তাদের ডিএলএড দরকার হয় না। 11-12-এ পড়াবার জন্য আমার পেডাগজি খুঁটিয়ে খুঁটিয়ে জানার দরকার হয় না, কারণ আমি পড়াবো 17-18 বছরের ছেলে মেয়েদেরকে। ওই সময় আমি পড়াবো কাদের? 17-18 বছরের ছেলে মেয়েদের পড়াবো 11-12-এ। আমার পেডাগজি অত না জানলেও চলবে। লেকিন প্রাইমারিতে যদি আমার মাস্টারি করতে হয়, প্রাইমারি স্কুলে যদি আমায় চাকরি করতে হয়, তাহলে আমাকে পেডাগজি গুলে খেতে হবে, কারণ সেটা ডিএলএড এ রয়েছে বেশি মাত্রায়, আর যা প্রাইমারির বাচ্চাদের সঙ্গে ভীষণভাবে রিলেটেড, সেখানে পেডাগজি না জানলে চলবে না। সেজন্য এটা হচ্ছে ইটস আ প্রফেশন অফ টিচিং। এটাকে আমরা অন্য ভাষায় বলি প্রফেশন, প্রফেশন অফ, the profession of teaching. It's a profession of teaching. এইখানে টিচার কি করেন? তাদের যে অ্যাকশনস গুলো আছে, কাজগুলো আছে, সেইটাকে শেপস দেয়। টিচার কি করেন? টিচার শেপস। কি করেন? টিচার শেপস দেয়ার অ্যাকশনস। আর কি করেন? JUDGE, judgments, 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 এইগুলো করেন, জাজমেন্টস করেন। প্রত্যেকটি স্টুডেন্টস এর মধ্যে তাদের প্রয়োজনটাকে জাগিয়ে তোলেন, তাদের বোধটাকে জাগিয়ে তোলেন। বোধটাকে জাগিয়ে তোলেন। সারা পৃথিবীতে ফাদার অফ পেডাগজি বলা হয় জোহান হেনরিচ পেস্তালৎজি। সবাই জানো নিশ্চয়ই। কি নাম বললাম? জোহান হেনরিচ পেস্তালৎজি। ভুল বললাম না তো? সব বুঝতে পারছো কি না? হ্যাঁ স্যার। আমার কথা। এইবার পেডাগজির মধ্যে দিয়ে মেজানুর কোথায় গেল? এইবার পেডাগজির মধ্যে দিয়ে একজন শিশুর মধ্যে যদি আমি বাংলা পেডাগজি করি, তাহলে তাহলে ভাষা, স্যার আমি আছি। ভাষা শিখন, ঠিক আছে, ও আত্মীকরণ গড়ে তোলার কাজ হবে প্রথমে। ভাষা শিখন আর আত্মীকরণ, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন।
আমরা বাংলা পেডাগজি পড়বো, তাহলে বাংলা পেডাগজি পড়তে গিয়ে প্রথমেই আমার লিডারের কাজ হবে বাংলা ভাষাটাকে বাচ্চা কিভাবে শিখবে, তাকে কিভাবে নিজের মধ্যে কি করবে, আত্মীকরণ করবে, অ্যাকুইজিশন করবে। কারণ আমরা বলে দিয়েছি শিক্ষণের উদ্দেশ্যই হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করা। তাহলে আমাকে লিখতে হবে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, এটা করতে হবে। খুব সোজা কথায় যদি বলতে যাই, খুব সোজা কথায় যদি বলতে চাই, শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে। হলো সুতরাং সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তি জীবনের কর্ম সম্পাদনের প্রক্রিয়াই হলো শিখন। শিখন, লার্নিং, মনোবিদের নাম আছে একটা এখানে, ক্রো নাম শুনেছো? হ্যাঁ স্যার। শোনা? क्रो इसने क्या कहा? ক্রো এর মতে। অমিতা বাদে কি আর অন্য কোনো ছাত্রী এখানে এসছে? আসেনি নিশ্চয়ই। মনোবিদ ক্রো এর মতে শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। তাহলে শিখন হলো এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে এক ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটায়। নাম্বার 2, প্রশিক্ষণ আর অভিজ্ঞতার ফল
সৃষ্টি হয়। 3 পরিবেশের সঙ্গে অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ অর্জন করতে শেখায়। ব্যক্তিকে সক্রিয় করে তোলে। এগুলো হলো শিখনের একটা রেজাল্ট, ফিডব্যাক। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। এইবার এই যে শিখনের তাহলে যদি আমি বৈশিষ্ট্য লিখতে চাই, তো क्या लिखना पड़ेगा मुझको? বৈশিষ্ট্য লিখতে যদি চাই, শিখন এমনি এমনি হবে না, চাইলেই শিখন হবে না। শিখনকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে শিখন অনুশীলন সাপেক্ষ। শিখন হচ্ছে অনুশীলন সাপেক্ষ। শিখন অনুশীলন সাপেক্ষ। শিখন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। শিখন আত্ম সক্রিয়তাকে জাগিয়ে তোলে। শিখন ব্যক্তির মনের চাহিদাকে পূর্ণ করে। শিখন আর কি কাজ করবে? ব্যক্তির কর্মধারার মধ্যে পরিবর্তন আনে এবং নতুনত্ব পদ্ধতির উপায় বের করে। শিখন সর্বজনীন, সবার জন্য এবং ধারাবাহিক। এগুলো হচ্ছে শিখনের এক একটা পর্যায়, তার বৈশিষ্ট্য এগুলো। এবার কেস হচ্ছে শিশুকে তো শেখাতে হবে। তা শিশু যাই শিখুক না কেন, সমস্ত কিছু শেখার আগে শিশু ভাষা শেখে। যাই কিছু শিখুক, সমস্ত কিছু শেখার মূলে রয়েছে শিশুর সবার আগে ভাষা শিখন পদ্ধতি। বিশিষ্ট ভাষাবিদ চমস্কি, তার নাম চমস্কি। তিনি বলছেন এই পৃথিবীতে যত প্রাণী আছে
পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। কে বলেছেন কথাটা? নোয়াম চমস্কি। ভাষা বিজ্ঞানী নোয়াম চমস্কি। চমস্কি বলেছেন পৃথিবীতে একমাত্র মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। মানুষের জৈবিক বিবর্তনের মধ্যেই মানব শিশু এই ক্ষমতা নিয়ে এসেছে। যাই হোক, এইবার মানব শিশু জন্মগ্রহণ করার পর এই ক্ষমতা নিয়ে এসছে। সে সময়ের সঙ্গে সঙ্গে সে ভাষা বলতে শিখছে। শিশুর মধ্যেই ভাষা শেখার সমস্ত উপায় রয়ে গেছে, সব টেকনোলজি শিশুর মধ্যেই রয়ে গেছে। একটা ছোট্ট শিশু আমরা বুঝতেই পারি না, আমি নিজেও বুঝতে পারি না আমি কবে প্রথম ভাষা আয়ত্ত করেছি। আমার মস্তিষ্কে এমন টেকনোলজি জন্মসূত্রে সেট করে দেওয়া হয়েছে যে ঠিক কোন কোন সময় কোন কোন শব্দ ধ্বনি আমার ব্রেন ক্যাচ করবে, তাকে সৃষ্টি করবে, তাকে উচ্চারণ করবে, এটা আমার মধ্যে অলরেডি, আমাদের সবার মধ্যে অলরেডি একদম পুরো সেট করা আছে। ফ্রি কিনতে হয়নি, টাকা দিয়ে, ফ্রি অফ কস্ট। মায়ের পেটে থাকলেই ও পাওয়া যাবে, এমনি বাইরে থেকে পাওয়া যাবে না। তার জন্য টাকা পয়সার ব্যাপার নেই, ফ্রিতে পাওয়া যাবে। এটাকে চমস্কি বলছেন ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ল্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বাচ্চার মস্তিষ্কে জন্মসূত্রেই থাকে। এবং তার ফলে বাচ্চা সবার অজান্তেই কখন যেন ভাষা আয়ত্ত করে নেয়। তা সে আদিবাসীর মানব শিশু হোক, সল্ট লেকের হোক, জার্মানির কোনো মানুষের সন্তান হোক, সে যারই হোক, জঙ্গলের হোক, পাহাড়ি এলাকার হোক, মরুভূমির হোক, কিচ্ছু যায় আসে না। শিশু তার মস্তিষ্কে যে ডিভাইস আছে সেগুলোর মাধ্যমে ভাষাকে সে আয়ত্ত করে নেয়, এবং তার যে প্রসেস তাকে আমরা বলে থাকি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ভাষা শিক্ষার প্রণালী। শিশুর মধ্যেই সবকিছু আছে। শিশুর মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস যেমন আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেমও তেমন আছে।
দুটোর শর্ট ফর্ম পরীক্ষায় দেয়, একটা হচ্ছে ল্যাড, একটা হচ্ছে লেস। বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না স্যার। একটা ল্যাড और একটা लेस, दोनों का फुल फॉर्म क्या है? लैंग्वेज एक्विजिशन, AQUI, एक्विजिशन, लैंग्वेज एक्विजिशन सिस्टम। আর একটা কি আছে? এগুলো সব নিয়েই জন্মায় শিশু। ল্যাঙ্গুয়েজ ACQUISITION, लैंग्वेज एक्विजिशन ভাই डिवाइस, डिवाइस। इसका बंगाली मीनिंग क्या है? भाषा, भाषा। भाषा, भाषा शिक्षार भाषा शिक्षार प्रणाली। আরেকটা হচ্ছে ভাষা শিক্ষার উপায়। এগুলো এইবার এগুলো সে নেচার থেকে শেখে, পরিবার থেকে শেখে, শুনে শুনে শেখে নিজের মতন করে। তার জন্য ওকে কিচ্ছু করতে হয় না, ওর ব্রেন ওকে শিখিয়ে দেয়, ওর বয়স শিখিয়ে দেয়, ওর মস্তিষ্ক ওকে শিখিয়ে দেয়, ওর অভিজ্ঞতা তৈরি হয় এমনিতেই। তাই জন্মকালেই সে কান্না দিয়ে স্যার এই দুটো তফাৎ কিছু আছে? কোন দুটোর? এই ল্যাড আর ল্যাথ মানে ভাষা শিক্ষার উপায় আর ভাষা শিক্ষার প্রণালী দুটোর মধ্যে? হ্যাঁ, পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে একটা ডিভাইস, একটা হচ্ছে যন্ত্র, আর একটা প্রণালী হচ্ছে পদ্ধতি, স্টেপস। আচ্ছা আচ্ছা। যন্ত্র আছে, এবার সেই যন্ত্রটা স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক্যালি বাচ্চার মধ্যে ভাষাকে সহজবোধ্য করে, মিনিংফুল করে, তার মধ্যে সেই বোধ জাগিয়ে তুলবে। তার কারণ সে এই সমস্ত টেকনোলজি নিয়েই তো পৃথিবীতে এসছে। এবার জন্মাবার পর সঙ্গে সঙ্গে একটা বাঙালির বাচ্চাকে জার্মানিতে পাঠিয়ে দেওয়া হলো, তার ব্লাডটা হচ্ছে বাঙালির, হোক না বাঙালির, জার্মানিতে পাঠিয়ে দেওয়া হলো। ওর মস্তিষ্কে যে ডিভাইস আছে সেই ডিভাইস কিন্তু রেডি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ক্যাচ করতে। এবার ল্যাঙ্গুয়েজ ক্যাচ করছে ডিভাইস, ডিভাইসের কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, ক্যাচ করা। ক্যাচ করে নিল ব্রেন। এইবার এই যে উচ্চারণের প্রসেস, ভাষাকে কিভাবে উচ্চারণ করতে হয়, তার পদ্ধতি কি, কোনটার পরে কোন কথাটা আসে, দিস ইজ দ্য অ্যাকুইজিশন সিস্টেম। বুঝলে কি বুঝলে না? আচ্ছা ঠিক আছে স্যার। কেসটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। শিশুর প্রথম ভাষা হচ্ছে কান্না, শিশুর প্রথম ভাষা হচ্ছে কান্না। কান্না দিয়ে সে শুরু করে, ল্যাঙ্গুয়েজ প্রথম, তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাচ্চার। বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করলে বুঝতে হবে বাড়ির লোকজন আনন্দ শুরু করে দেয়, বাড়ির লোকজনের মুখে হাসি ফুটে উঠেছে, হাসি ফুটে বাচ্চা কাঁদছে। ভেবে দেখো, কিন্তু জন্মাবার সময় কোনো বাচ্চা যদি না কান্নাকাটি করে বাড়ির লোকজনের মাথায় চিন্তার ভাঁজ পড়ে।
এই হচ্ছে কেস। বাচ্চা যখন কাঁদে তখন মানুষ হাসে, যে না বাচ্চা নর্মাল সুস্থ কাঁদছে। বাড়িতে আসার পর বাচ্চার যখন 6 সপ্তাহ বয়স হয়ে যায়, 4 সপ্তাহে 1 মাস, মানে 1 মাস 15 দিন বা 42 দিন এরকম বলে, তখন সে কুকু কুকু করতে শেখে। ইংলিশে যাকে কুইং বলি। যখন বাচ্চার 6 মাসে পা রাখে, তখন তার মুখ থেকে কলধ্বনি ফুটতে থাকে, বাবলিং বলে যাকে। যখন বাচ্চার 8 মাস বয়স হয়, তখন বাচ্চার কণ্ঠ থেকে সুর বের হয়, কথা প্রকাশ পায়। যখন বাচ্চার 1 বছর বয়স হয়, তখন সে একটি শব্দ উচ্চারণ করতে শেখে, বাবা, মা, কাকা, এরকম করে। যখন বাচ্চার 1.5 বছর বয়স হয়, 1.5 বছর, 1.5, तब क्या होता है? 2টি শব্দ উচ্চারণ করতে পারে। যখন বাচ্চা 2 বছর বয়স হয়ে যায়, उसके बाद বাচ্চা পদ বা শব্দ নির্মাণ করতে শেখে, যে কথা মিনিংফুল করে বলতে শিখছে, শব্দ, ওয়ার্ড, বাক্য বলতে শিখছে না। যখন বাচ্চার 2.5 বছর বয়স হয়, তখন বাচ্চা প্রশ্ন করতে শেখে, নিষেধ করতে শেখে, চাইতে শেখে, এসব কাজ করতে শেখে। বাচ্চা যখন 5 বছর বয়স হয়, জটিল বাক্য বলতে শেখে। বাচ্চার যখন 10 বছর বয়স হয়, পরিণত ভাষা বলতে শেখে, এগুলো বলতে শেখে। বুঝতে কি কারো কোনো সমস্যা হলো আমার কথা? না স্যার। এই কুকু ইংলিশে যদি টার্ম দিয়ে দেয়, তাহলে বলতে হবে কুইং। কলধ্বনিকে আমরা বলবো বাবলিং, বাবলিং বলবো। उसके बाद 8 মাস বয়স হয়ে যেটা কথা সুর বেরোয়, তখন ওটাকে আমরা বলে থাকি ইন্টোনেশন, ইন্টোনেশন প্যাটার্নস। আমি যখন একটা করে শব্দ উচ্চারণ করতে পারছি, তখন সেটাকে ওয়ার্ড মেকিং অমুক তমুক এসব বলতাম। ইংরেজিটা এই অব্দি ঠিক আছে, এগুলো আমরা বলতে শিখি, ওয়ার্ড মেকিং, সেন্টেন্স মেকিং, এসব সব শিখি।
এইবার একটি মাত্র শব্দ যখন 1 বছর বয়সে একটা বাচ্চা উচ্চারণ করছে, ওই একটা শব্দের মধ্যে দিয়ে বাচ্চা কিন্তু একটা বাক্য প্রকাশ করতে চায়। কিরকম? সে যদি বলে মা, ওই মা বললেই মা ছুটে চলে আসবে ওই টোন শুনেই। যদি বাচ্চা বলে মা, এই টোন শুনে বলবে কি হয়েছে বাবা, আমার খিদে পেয়েছে, আচ্ছা আচ্ছা চলো খেতে দিচ্ছি। আর কিচ্ছু বলতে হবে না, ওই একটা শব্দ দিয়ে একটা বাক্য হয়ে গেল। বুঝলে কি বুঝলে না? হ্যাঁ স্যার। একটা শব্দ দিয়েই বাচ্চা প্রকাশ করে দেয় যে সে মায়ের কাছে যাবে, তার খিদে পেয়েছে, তার পেট ব্যথা করছে, একটা শব্দ। তারপরে সে দুটো শব্দ ব্যবহার করতে শেখে। সে যদি বলে বাবা গাড়ি, বাবা বুঝে যাচ্ছে কি বলছে। ও তুমি গাড়িতে উঠবে বা তোমার গাড়ি লাগবে, ঠিক আছে ঠিক আছে, কালকে খেলনা গাড়ি নিয়ে আসো। মা যাবো, ও মার কাছে যাবে বলছে, ঠিক আছে মার কাছে নিয়ে যাও তো। মা যাবো, ভাত খাবো, দুটো শব্দ। ব্যথা, কোথায় ব্যথা, কি ব্যাপার, কি হচ্ছে, ব্যথা একটা শব্দ, সব বলে দিচ্ছে। যে বলে ব্যথা অমনি বাড়ির লোকজন সব ছুটে আসছে, ব্যথা বলছে মানে কোথাও চোট পেয়েছে, তাও আঘাত লেগেছে। এই হচ্ছে কেস। 5 বছর যখন বাচ্চার বয়স হয়ে যায়, সে কিন্তু প্রচুর শব্দ আয়ত্ত করতে পেরেছে। এগুলো কিন্তু, এই শব্দগুলো শেখার জন্য তাকে 5 বছর বয়সে স্কুলে যেতে হয় না, বাড়িতে বসেই হয়ে যায়। কে শেখায় তাকে? কেউ শেখায় না, সে নিজে থেকে শেখে। কি করে শেখে? কারণ তার ব্রেনে ডিভাইস বসানো আছে, ল্যাড আছে, ল্যাস আছে, দুটোই আছে। অটোমেটিক সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবার এগুলো শিশুদের ওই যে ফুলঝুরির মতন কথা চলতে থাকে, সারাক্ষণ পাকা পাকা কথা বলে। কে যে শিখিয়ে দেয় ওকে, কেউ জানে না। বড়রা সেই সব ভাষা শোনার জন্য অপেক্ষা করে থাকে, আর বাচ্চা সারাক্ষণ বকবক করছে, যতক্ষণ না ঘুমোতে যায় ততক্ষণ বকবক করে। আর বাড়ির লোকজন গর্ববোধ করে বলে, উফ, ও না ঘুমানো পর্যন্ত আমাদের কারো শান্তি নেই, সারাদিন চলতে থাকে, কি দুরন্ত বাচ্চা, এখন বক 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 বক। ও ঘুমোলে বাইরে যেন জুড়োলো, পোকা ঘুমোলো পাড়া জুড়োলো। ব্যাপারটা এরকম। বাড়ির লোকজন সবাই অবাক, ও মা আমরা তো এরকম কোনো কথা বলিনি, ও কি করে শিখলো, এটুকু ছেলে দেখো কিরকম করে ভাষা কোথা থেকে শিখলো, আমরা তো এরকম কথা কখনো বলিনি। ইসলিয়ে এই বাচ্চা যখন বয়সের সঙ্গে সঙ্গে বড় হবে, বড় হওয়ার সময় বাচ্চাকে ভীষণ ভাবে গাইড দিতে হবে, খুব সতর্ক থাকতে হবে বাবা মাকে। কি করতে হবে বাবা মাকে? বাবা মাকে কি করতে হবে? বাবা মাকে সচেতন ভাবে শিশুর শিশুর তার যে বাকযন্ত্র আছে সেগুলোর যত্ন নিতে হবে। তার কান, তার চোখ, তার নাক যথাযথ ব্যবহারে শিশুকে দক্ষ করে তুলতে হবে। কোন বর্ণ কিভাবে উচ্চারিত হবে সব শেখাতে হবে। তাহলে ছেলেবেলা থেকেই ছেলেবেলা থেকেই শিশুর বাকযন্ত্র বাকযন্ত্র, কান,
নাক, চোখ ইত্যাদিকে ব্যবহার করার বিষয়ে দক্ষ করে তুলতে হবে। কোন বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয় তা শেখাতে হবে। যা শিশুকে শেখানো হচ্ছে তা সে ঠিকভাবে বলতে পারছে কিনা তাও দেখতে হবে। উচ্চারণে শিশুর যদি কোনো সমস্যা থাকে তাহলে তার সমাধান করতে হবে। শুরু করতে হবে। বানান যাতে শুদ্ধ হয় সেদিকে শিশুকে প্রশিক্ষণ দিতে হবে। নিজে যাতে কিছু বানিয়ে লিখতে পারে সেদিকে সচেষ্ট থাকতে হবে। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ সঠিক ভাবে চিনিয়ে দিতে হবে। বর্ণের মাত্রা ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে। শিশুর হাতের লেখা স্পষ্ট করার জন্য নিয়মিত তাকে দিয়ে লেখার অভ্যাস করাতে হবে। নেক্সট, ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটির উচ্চারণ যাতে যথাযথ হয় সেদিকে নজর দিতে হবে। এই তো কেস তো এই। শিশু যখন এই গোটা বিষয়টা এই সমস্ত প্রক্রিয়া শিশুর মধ্যে ঘটাতে হবে প্রাথমিক পর্যায়ে। কারণ
কারণ প্রাথমিক পর্যায়ে শিশুর গড় বয়স হয়ে যায় 10। গড় বয়স হয়ে যায় 10। তারা তখন প্রাথমিক স্তরের শিক্ষার্থী থাকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী থাকে। এই সময় তারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে। সবাই লেখা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। লিখে নিতে পারছো? হ্যাঁ স্যার। লিখে নিতে না পারলে ছবি তুলে নিও। সব পরে কিন্তু আমি আর বলতে পারবো না কি সব করেছিলেন, অমুক তমুক সমুক, কিচ্ছু আমার মনে থাকবে না। এগুলো আমি সেভ করেও রাখি না। যা বেরোচ্ছে স্পন্টেনিয়াস, আমার মন থেকে মুখ থেকে বেরোচ্ছে, লিখে যাচ্ছি আমি। এগুলো হয় ছবি তুলে রাখবে, না খাতায় লিখে রাখার চেষ্টা করবে। এই কারণে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষা দানের কতগুলি পর্যায় রয়েছে। 1, বর্ণক্রম পদ্ধতি। उसके बाद বর্ণের পরে শব্দ ক্রম পদ্ধতি। उसके बाद শব্দক্রম পদ্ধতি হয়ে গেল। শব্দের পরে তাহলে কি আসবে? বাক্য ক্রম পদ্ধতি 4 নম্বর। বাক্য হয়ে গেল। তারপরে কি করব? ধ্বনি সাম্য পদ্ধতি। उसके बाद কি হবে? 5 নম্বর। কি হবে? গল্প বলা পদ্ধতি। उसके बाद কি হবে? 6 নম্বর। দেখা ও বলা পদ্ধতি। তারপরে কি হবে? 7 নম্বর কি হবে? আবৃত্তি পদ্ধতি। उसके बाद কি হবে? 8 লিঙ্গাফোন পদ্ধতি। এইসব পদ্ধতি, এগুলো হচ্ছে সব একটা মেথড। এগুলো সব এক একটা মেথড। বুঝতে অসুবিধে? না স্যার। হচ্ছে কেস। এইবার এগুলো নিয়ে লিঙ্গাফোন তো সবাই জানো আর কি। লিঙ্গাফোন হয়কার দন্তের না হবে। লিঙ্গাফোন হচ্ছে সাউন্ড উচ্চারণ করবার একটা টেকনিক। পদ্ধতি
লিঙ্গাফোন মেথড। তাহলে একটা পেলাম অ্যালফাবেটিক মেথড, বর্ণক্রম পদ্ধতি, যাকে স্বরবিধি পদ্ধতিও কোনো কোনো বইতে বলা হয়। আর একটা মেথড হচ্ছে ওয়ার্ড মেথড, শব্দক্রম পদ্ধতি। আর একটাকে বলছি সেন্টেন্স মেথড, বাক্যক্রম পদ্ধতি। একটা হচ্ছে ফোনেটিক মেথড, ফোনেটিক ধ্বনি সাম্য পদ্ধতি। তারপরে হচ্ছে গল্প বলা পদ্ধতি, স্টোরি টেলিং মেথড, স্টোরি টেলিং মেথড। তারপরে দেখবে আর বলবে, রাইট অ্যান্ড সে, আবৃত্তি। হ্যাঁ, স্টোরি টেলিং মেথড, লুক অ্যান্ড সে মেথড, লুক অ্যান্ড সে। আর একটা হচ্ছে রিসাইটেশন মেথড, আর একটা হচ্ছে লিঙ্গুয়াফোনিক মেথড। লিঙ্গুয়াফোনিক বলা হয়, বা কোন কোন বইতে এটাকে লেখা আছে লিঙ্গুয়াফোন মেথড। লিঙ্গুয়াফোন মেথড, লিঙ্গুয়াফোন বা লিঙ্গুয়াফোনিক। এখানে ডিকশনারিতে দেখাচ্ছে লিঙ্গুয়া ফাইল, যাক লিঙ্গাফোন লিখে দিলাম, লিঙ্গুয়াফোনিক। এই হচ্ছে কেস। স্যার ফোনেটিক মেথডটা কি? ফোনেটিক মেথড, ফোনেটিক হচ্ছে ধ্বনি সাম্য, এটা হচ্ছে ফোনেটিক। ফোনেটিক মেথড। অবাক জলপান গল্পে পথিক যখন গ্রামে গ্রামে এক একজন লোকের কাছে জল চাইছিলেন, তো এক একটা লোক এক এক রকম তার রিপ্লাই দিচ্ছিল। তো ঝুড়িওয়ালা বলছিল, দেখছেন ঝুড়িতে করে জল নিয়ে যাচ্ছে, ঝুড়িতে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি। ঝুড়ি করে কি কেউ কোনোদিন জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কইতে হয়, স্বাভাবিক। ঝুড়ি নিয়ে যাচ্ছে, তার কাছে গিয়ে যদি পথিক জলপাই কোথায় চায়, বলে আর কি, জলপাই কোথায় দাদা? সে উত্তর দিয়েছে, এখন তো জলপাইয়ের সময় নয়, এখন কাঁচা আম চান্ত দিতে পারি। পথিক বলছে, না কাঁচা আম চাচ্ছি না, আমি একটু জলপাইয়ের মানে জল পেলেই হবে। বলছে না, জলপাই যদি হয় তা জলপাইকে জলপাই বলতেন। আপনি কি আলু কিনতে গেলে আলুর বোকরার খোঁজ করেন? চাল কিনতে গেলে কি চালতার খোঁজ করেন? দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, ঝুড়িতে করে কি কেউ কোনোদিন জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কইতে হয়। এরকম ভাবে একের পর এক লোকের কাছে যাওয়ার পর লাস্টে একজন কবির সঙ্গে দেখা। তখন সে কবি বলছে, ওয়ে এই কার সাথে তর্কাতর্কি হচ্ছে আপনার? বলছে, আর বলবেন না, ওই চেষ্টায় গলা পুরো শুকিয়ে কাঠ, তাই একটু জল মেলাতে পারছি না। বলে, আরে কি আশ্চর্য, জল মেলাতে পারছেন না? আরে আলবাত মেলাতে পারবেন, আমি আছি, শুনুন আমি মিলিয়ে দিচ্ছি। চল চল ছল কল কল চল বল, কি মিলছে কি মিলছে না? এইটাকে বলে ধ্বনি সাম্য। ধ্বনি সাম্য বলতে বোঝায় একই রকম সাউন্ড, প্রত্যেকটি বর্ণ ধ্বনি উচ্চারণ করার সময় তার সিমিলার সাউন্ড কিন্তু আলাদা আলাদা। জল ফল কল চল মল, দেখেছো? ফোনেটিক সাউন্ডের সিস্টেমটা একই রকম। হ্যাঁ, ওই পার্থ কুমার, কেসটা বুঝতে পারছো? ধ্বনি সাম্য। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওই যে জল টল ফল এই যে বলছে একই একই রকম সাউন্ড, উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ, একই রকম, ঠিক আছে স্যার। একই রকম সাউন্ড কানে শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ধ্বনি সাম্য। আবার এটা যেমন অকারান্ত, যে সেরকম আকারান্ত আছে।
আকারান্ত আছে, সেটা হচ্ছে নাম, জাম, রাম, ঘাম, বাম, টাম, অমুক তমুক, এসব আছে, এসবও আছে। এইবার ঠিক তেমনি ওই যে এই 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 লোকটা ছিল ছোকরা, ওই পথিক তার কাছে গিয়ে পথিক বললো, সে নাটকটার মধ্যে লেখা আছে, পথিক বলছে না আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। তা সেই সময় একটা হিপ্পিওয়ালা চুল, লম্বা ঘাড় পর্যন্ত চুল, চোখে একটা সোনার ফ্রেম, গোল্ডেন ফ্রেমের চশমা আছে, হ্যাঁ, হাতে তার খাতা পেন্সিল, আর ছোকরা টাইপের, মানে পুরো একদম পুরো ঝিকচাক্কা, মানে চিংচাক এরকম ছিল। তা হাতে তার খাতা পেন্সিল, যেমন আজকালকার যুগে একটু কায়দা ফায়দা দেয়া, কবি কবি ভাব এরকম থাকে না, লম্বা লম্বা চুল, ব্রাউন করা, কালার করা। তা এখন পথিক সেরকম একটা ছেলে, ছোকরা টাইপের ছেলে, তাকে দেখেই এরকম জিজ্ঞেস করেছে, না লোকটা নেহাত এসে পড়েছে, একে একটু জিজ্ঞেস করি, মশাই আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? হ্যাঁ, ছোকরা তো নিজের ভাবে ছিল, বলছে আর কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে, দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান, নড়বেন না। জল ছল, তল বল, কল ফল, কি মিললো কি মিললো না? প্রত্যেকটাই হচ্ছে ধ্বনি সাম্য। মিলের অভাব কি? এগুলো অকারন্ত মিল কিন্তু। তারপরে এবার আকারন্ত, কাজল, সাজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, আখি জল, ছলছল, নদী জল, কলকল, হাসি শুনি, খলখল, আকানল, বাকানল, আগল, পাগল, ছাগল। কত চান মিল বলুন? এ দেখি আরেক পাগল মশাই। শুনুন মশাই, আমি না সেরকম মিলবার কথা বলিনি, তবে কিরকম মিল চাচ্ছেন বলুন, মানে কিরকম ছন্দ টন্দ সব বলে দিয়ে আমি এক্ষুনি বলে দেবো, যেমন চাইবেন তেমন পাবো। কেসটা বুঝতে পারলে? ধ্বনি সাম্য। হ্যাঁ স্যার। তো এই হচ্ছে ধ্বনি সাম্য। ধ্বনি সাম্য বলতে বোঝায় একই উচ্চারণ বিশিষ্ট শব্দ, এবং বাচ্চাদেরকে সেজন্য ছড়া শেখানো হয় একটা বয়সে, রিদিম, ছন্দ, তাল, লয়, এগুলো সব শেখানোর জন্য। বাচ্চাকে গল্প শোনাতে, বাচ্চারা গল্প শুনতেও খুব ভালোবাসে, যেমন গল্প বলতেও ভালোবাসে, মানে গল্প বিষয়টাই বাচ্চাদেরকে আকর্ষণ করে। বাচ্চাদেরকে কোন রকম ছবি দেখিয়ে তাকে দিয়ে বলাতে হবে, ছবিটা দেখে কি দেখতে পাচ্ছ বলো। কবিতা আবৃত্তি বাচ্চাদেরকে শেখাতে হবে। যত বেশি আবৃত্তি শেখাবে বাচ্চাকে, তত বেশি বাচ্চার উচ্চারণ শুদ্ধ হবে, গলার স্বর পরিষ্কার হবে। লিঙ্গাফোনে কি হয়, বাচ্চাদের সমস্ত পঠন পাঠন এগুলো সব রেকর্ড করে রাখা হয়, পরিকল্পনাগুলো, প্রত্যেকটি ধ্বনির, প্রত্যেকটা শব্দের উচ্চারণ সেখানে রেকর্ড করা থাকে। শিক্ষার্থীদেরকে ওই রেকর্ড বাজিয়ে বারবার সেগুলোকে শোনানো হয়। এই হলো মোটামুটি প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি। এই পর্যন্ত আজকে থাকলো। ভাষা শিক্ষাদানের পদ্ধতিতে আমরা আছি, এই পর্যন্ত মোটামুটি প্রাথমিক পর্যায়ে পর্যন্ত রইলাম, বুঝে গেল? এবার তাদের বয়স বাড়বো, এবার তাদের উচ্চ প্রাথমিকে যাব, তারপর মাধ্যমিকে যাব, তখন ভাষার ডেভেলপমেন্ট হবে, বুঝে গেল? হ্যাঁ স্যার। চলো আজকে এই পর্যন্ত রইল, শুক্রিয়া। স্যার থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, কালকে আবার দেখা হবে, মানে পরের দিন আবার নেক্সট।